রাজ্য সরকারি, আধা সরকারি, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক এবং শিক্ষাকর্মী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ডিএ সংক্রান্ত বিষয়ে যে সর্বশেষ পরিস্থিতি সেটা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা যেদিন মামলা করি 2016 সালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে, সরকারি নিয়মে সরকারি কর্মচারীরা প্রথম স্যাটে মামলা করতে হয়, সেই হিসেবে আমরা স্যাটে মামলা করেছিলাম এবং স্যাট থেকে হাইকোর্ট হয়ে মহামান্য সুপ্রিম কোর্ট অন্তিম রায় দিয়েছেন 5ই ফেব্রুয়ারি 2026। আমাদের কল্পনাতেও ছিল না যে একটা রাজ্য সরকার এতটা নৃশংস, এতটা অমানবিক হতে পারেন। সেজন্য আজকে যখন কয়েকজন শিক্ষক বন্ধু আমাকে ফোন করেছিলেন যে আমরা এই মামলার রায়ের আওতা বাইরে থাকছি, আমি স্বাভাবিকভাবেই তাদের বললাম, না না, কে বলেছে, সকলকে নিয়েই তো, আমরা তো সকলে একসাথেই দিয়ে পাই, সকলেই পাবো। কিন্তু এই 215 পাতার যে MA অ্যাপ্লিকেশন, সেটা আমি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পড়লাম, যে কারণে আপনাদের সামনে আসতে একটু বিলম্ব হলো। এর 147 নম্বর পাতায় রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার অন্তিম রায়ে যে MA অ্যাপ্লিকেশন দাখিল করেছেন, সেখানে তারা সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই মামলার ফলে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত শুধুমাত্র 3,17,954 জন রাজ্য সরকারি কর্মচারী এবং 98,157 জন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীকেই এই মামলার রায় অনুসারে ওই বকেয়া দিয়ে তারা দেবেন। বস্তুত এটা আমাদের কল্পনায় ছিল না। নিতান্তই টেকনিক্যাল কারণে আমরা স্যাটে মামলা করেছিলাম এবং আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, আমরা দীর্ঘকাল ধরে একই হারে একই সময় থেকে আমরা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ পেয়ে আসছি। এক্ষেত্রে এক পক্ষকে আমি দেব, বাকিদের বঞ্চিত করব, এর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। 2012 সালের 10ই জানুয়ারি যখন এই সরকার পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিলেন, যে অধিকারটা পুলিশ কর্মীরা পেয়েছিলেন 1923 সালে ব্রিটিশ সরকারের সময়, তখন থেকে আমি বিভিন্ন সাক্ষাৎকারে এটা বলাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছিলাম যে এই তৃণমূল সরকার কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের প্রতি ব্রিটিশ সরকারের থেকেও বেশি বিদ্বেষী এবং বেশি ভয়ঙ্কর এবং বেশি বিপজ্জনক। আজকে সেটার বাস্তব প্রতিফলন আমরা দেখলাম। আমি একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে সকলকে বলতে চাই, ট্রেড ইউনিয়ন আন্দোলনে হতাশা হচ্ছে সবথেকে বড় ভয়ঙ্কর বিপজ্জনক দিক। কাজেই রাজ্য সরকার একটা উপভোক্তাদের তালিকা দিয়েছেন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের। এজন্য হতাশ হয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আপনারা পিছিয়ে যাবেন না। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের পূর্বতন আইনজীবী সর্দার আমজাদ আলী এবং পরবর্তী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, রহিফ রহুম, আলী রহিম, শেখর কুমার
একটা দিনের জন্য কখনো বলেননি যে এটা শুধু রাজ্য সরকারি কর্মচারীদের মামলা। আমরা বারবার কিন্তু এই কথাটা আদালতে বলেছি যে এটা রাজ্য কর্মীদের মামলা, এবং স্বাভাবিকভাবে যেহেতু ডিএ এবং ডিআরনেস রিলিফ একই হারে একই সময় থেকে একই রাজ্য সরকারের কোষাগার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা এবং অন্যান্য রাজ্য কর্মীরা পেয়ে থাকেন, তাই এক্ষেত্রে ভিন্নতা সৃষ্টির কোনো অবকাশ নেই। প্রথমত, রাজ্য সরকার এর আগে যখন 41,770 কোটি টাকার হিসেব দিয়েছিলেন, সেই সময় কিন্তু তারা দিয়েছিলেন গ্র্যান্ট ইন এড বাবদ এত। গ্র্যান্ট ইন এডে কাদের বেতন হয়? গ্র্যান্ট ইন এডে কিন্তু বেতন হয় শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা এদের। অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু স্বীকার করে নিয়েছিলেন এই মামলার যারা উপভোক্তা তারা শুধু রাজ্য সরকারি কর্মচারী নন, যারা গ্র্যান্ট ইন এডে বেতন পান, পেনশন পান, তারাও। দ্বিতীয় যে বিষয়টা, ভাতৃপ্রতিম ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলায় সুপ্রিম কোর্টে যুক্ত হওয়ার আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট সেই আবেদনে তাদের মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেননি, কিন্তু এই মামলায় আদালত বন্ধু হিসেবে সওয়াল করার অনুমতি দিয়েছিলেন। এখন যে এফিডেভিটটি এই ভাতৃপ্রতিম ভাস্কর ঘোষ সুপ্রিম কোর্টে দিয়েছিলেন, সেই এফিডেভিটে কিন্তু তিনি তার পরিচয় হিসেবে শিক্ষক এই পরিচয়টা দিয়েছিলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শিক্ষক একজন তার এফিডেভিটকে মেনে তাকে মামলায় সওয়াল করতে দেওয়া হয়েছে, এবং এটা নিতান্তই রাজ্য সরকারের বক্তব্য। মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেন সে বিষয়টা আমরা জানি না। তবুও দীর্ঘ ট্রেড ইউনিয়ন অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবসময় নেতিবাচকটা ধরেই এগোতে হয়। তাই সমস্ত আজকে দল, মত, সংগঠন, পথ সমস্ত কিছু নির্বিশেষে, মত থাকলেই গণতন্ত্রে মত থাকে, ভিন্ন মত থাকে, ভিন্ন মত আছে বলেই তো ভিন্ন ভিন্ন সংগঠন। সব সংগঠন সকলের এক মত হবে, সকলে একসঙ্গে পথ চলবে, এরকমটা তো নাও হতে পারে, এর মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। কিন্তু আমাদের মূলগত যে লক্ষ্য সকলের, সেটা হচ্ছে এই দাম্ভিক কর্মী বিদ্বেষী সরকারের হাত থেকে আমাদের ন্যায্য দাবিটা ছিনিয়ে আনা। এমন তো নয় যে মূল্যবৃদ্ধি হলে, যখন বেতনের অবক্ষয় হয়, পেনশনের অবক্ষয় হয়, তখন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের হয়, সকলের হয়, শিক্ষকের হয়, শিক্ষাকর্মীর হয়, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা সকলের হয়। কাজেই এত সহজে রাজ্য সরকার এই বিভাজনের নীতি নিয়ে এই একটা বিপুল অংশের ডিএ এবং ডিআরনেস রিলিফ প্রাপক একটা বিপুল অংশকে এই মামলার রায়ের সুফল থেকে বঞ্চিত করতে পারবেন না, এত সোজা বিষয়টা নয়। আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ঘোষণা করছি, আমরা যেদিন মামলা করেছিলাম সেদিন বলেছিলাম আমরা শেষ পর্যন্ত থাকব। আজকেও বলছি, যতদিন পর্যন্ত না এই রায় সমস্ত রাজ্য কর্মী, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের ক্ষেত্রে লাগু হচ্ছে, আমরা কিন্তু এই আইনি লড়াই জারি রাখব। এবারে আপনাদের অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে, তবু আমি বলছি, আজকে যারা শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার যারা আছেন, যারা এখনো সরকার সমর্থক সংগঠনে আছেন, যারা মনে করছেন এই তৃণমূল সরকারটাকে পেটের লিভারের মতো রক্ষা করতে হবে, স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে বসে আছেন এবং ন্যায্য দাবিতে কর্মচারীদের, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার ন্যায্য দাবিতে
যে সরকারের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলন থেকে দূরে সরে আছে, উল্টে এই আন্দোলনের বিরোধিতা করছেন, সার্বিক বিরোধিতা করছেন, সরকারের সমর্থন করছেন, তারা নিশ্চয়ই আজকে সরকারের এই সিদ্ধান্তে বুঝে গেছেন যে সরকার তাদের প্রতি কতটা বিদ্বেষী, কতটা বিদ্বেষ মনোভাবাপন্ন। তাদের কাছে আমার করজোড়ে আবেদন থাকবে, আপনারা যে রাজনীতি করুন, তৃণমূল কংগ্রেসকে একটার জায়গায় 50টা ভোট দিন, আমাদের আপত্তি নেই, কিন্তু দয়া করে আপনার পেশাটাকে শেষ করে দিতে চাইছে এই সরকার, তার বিরুদ্ধে আপনারা সার্বিকভাবে সরকার সমর্থক সংগঠনের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে সার্বিক আন্দোলনে যোগ দিন। আমি আবারও বলবো, এরকমটা ভাবার কোনো কারণ নেই যে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা উপভোক্তা হিসেবে এই টাকাটা নিয়ে আনন্দ করতে করতে বাড়ি যাবেন, আর বাকিরা চোখের জল ফেলবেন, আমরা চুপ করে বসে থাকবো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমরা ইতিমধ্যেই এই ভিডিওতে আসার আগে আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি, তারা আমাদের বলেছেন যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয়, আমরা যে কন্টেম্পট পিটিশন যে দাখিল করেছি, সেই কন্টেম্পট পিটিশনের হিয়ারিংয়ে মহামান্য সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এই উপভোক্তা হিসেবে তারা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তারা শিলমোহর দেন না সার্বিকভাবে সমস্ত ডিএ এবং ডিআরএস প্রাপক রাজ্য কর্মীদের এর অন্তর্ভুক্ত করেন, সেটা আমাদের দেখতে হবে। তাতে যদি আমরা নেতিবাচকটা ধরে নিই, তাহলে আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নিতে হবে, আমরা সে পদক্ষেপ নেব। কিন্তু আবারও প্রত্যেকের কাছে আবেদন করব, গণতন্ত্রে ভিন্ন ভিন্ন দল থাকবে, ভিন্ন ভিন্ন সংগঠন থাকবে, ভিন্ন মত থাকবে, এটা নিয়ে কোনো বিতর্ক বা এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আপনার আঙুলের 5টা আঙুল কখনো সমান হয় না। একই সংগঠনের মধ্যে যারা কাজ করেন, একই সংগঠনের সদস্য, তাদের মধ্যেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হয়, কিন্তু আজকে এই সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই ভয়ঙ্কর সরকারের ভয়ঙ্কর যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে কিন্তু সার্বিকভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, আপনারা রাজনৈতিকভাবে ব্যক্তি নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, এটা আপনাদের ব্যক্তিগত অধিকার, ভারতের সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে। কিন্তু আপনার পেশাটা যেখানে একেবারে সম্পূর্ণ বিপন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে শাসক সমর্থক সংগঠন থেকে, তাদের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ যে কর্মচারী আন্দোলন, সেই আন্দোলনে যোগ দিন এবং আপনার দাবিটাকে প্রতিষ্ঠা করার জন্য সার্বিক সহযোগিতা করুন। মনে রাখবেন, আমি আবারও বলছি, ট্রেড ইউনিয়ন আন্দোলনে হতাশা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। সরকার সবসময় চায় যে, বা সরকার তো মালিক পক্ষ, এরকমটা ভাবার কোনো কারণ নেই যে কোনো রাজনৈতিক দল তারা সরকারি বা শ্রমিক কর্মচারীদের বন্ধু। আপনারা নিশ্চয়ই জানেন 2004 সালে বিজেপি সরকার, অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি সরকার নতুন পেনশন স্কিম এনেছিলেন, পুরানো পেনশন স্কিম বাতিল করে। সেই সরকারের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দপ্তরহীন মন্ত্রী, তিনি কিন্তু প্রতিবাদ করেননি। এবং তারপর এই যে নতুন পেনশন স্কিম, এটা ভয়ঙ্কর একটা বিপজ্জনক ব্যাপার। পুরাতন পেনশন স্কিমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পেনশন পাই এবং আমাদের অবসরকালীন সময়ে আমরা অন্তত মাসের আগেই জানতে পারি যে এই মাসে আমি এত টাকার পেনশন পাবো, কাজে এইভাবে আমি সংসারটা চালাবো। কিন্তু নতুন পেনশন স্কিমে আপনার পেনশনের উপর সরকারের কোনো পদক্ষেপ নেই, সরকারি কোনো ব্যবস্থাপনা নেই। আপনার পেনশন খাটবে, পেনশনের টাকা খাটবে বেসরকারি শেয়ার বাজারে, শেয়ার বাজারে লাভ হলে আপনি পেনশন পাবেন, লাভ না হলে পাবেন না, আপনার পেনশনের কোনো অনিশ্চয়তা নেই। সারা ভারতবর্ষে কয়েকটি বাদে সমস্ত রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে নতুন পেনশন স্কিম চালু করেছেন, পুরনো পেনশন স্কিম বাতিল করে।
আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দুদিন অন্তর হুমকি দিচ্ছেন, আমি তো পেনশনটা দিই, এটা না দিলে তো আমার অনেক টাকা বেঁচে যাবে। অর্থাৎ ইনি আবার মুখ্যমন্ত্রী হলে এই পেনশনটা, পুরনো পেনশন স্কিমটাও যে উনি উঠিয়ে দেবেন, এ নিয়ে আমাদের মনে অন্তত কোনো সন্দেহ নেই। এবারে যে কথাটা আমি অত্যন্ত স্পষ্টভাবে বলবো, আপনি দেখুন, অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি সরকার 2004 সালে এই সর্বনাশা অবসরপ্রাপ্ত কর্মীদের এই সর্বনাশা প্রকল্প এনেছিলেন। তারপরে কংগ্রেস নেতৃত্বাধীন বাম সমর্থিত ইউপিএ সরকার দুটো টার্মে তারা 5-10 বছর রাজত্ব করেছে। তারাও কিন্তু নতুন পেনশন স্কিম ফিরিয়ে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনেননি। আবার তারপরে 2014 থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এই নতুন পেনশন স্কিমই চালিয়ে যাচ্ছেন, পুরানো পেনশন স্কিম আনেননি। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সরকার 2022 সালের 21শে মার্চ একদম নির্দেশিকা জারি করেছেন যে পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে যে কোনো আন্দোলনকে সার্ভিস কন্ডাক্ট রুলের বিরোধী হিসেবে ধরা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে মিটিং, মিছিল, সমাবেশ, কোনো অবস্থান সবকিছু নিষিদ্ধ করেছেন 2022 সালের 21শে মার্চ থেকে। অর্থাৎ তারপরে এতদিন কেটে গেছে। আবার দেখুন, ডিএ বঞ্চনার ক্ষেত্রে যখন কংগ্রেস সরকার ছিল, আমরা যখন নতুন চাকরি পেয়েছি তখন বামফ্রন্ট সরকার, তখনও আমরা তৎকালীন কোঅর্ডিনেশন নেতৃত্বের মুখ থেকে শুনেছি যে কংগ্রেস আমলে ডিএ বঞ্চনা ছিল। তারপরে 34 বছর বাম শাসনে আমরা ডিএ বঞ্চনা এবং অন্যান্য বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু সাথে সাথে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করব যে বাম আমলে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত, তিনি রোপা 2009-এ এই এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার সংস্থান রেখে গিয়েছিলেন বলেই আমরা মামলাটা করতে পেরেছিলাম, না হলে এই মামলা আমরা করতে পারতাম না। তারপরে নতুন তৃণমূল সরকার এসেছে, তারাও কিন্তু একই রকমভাবে বঞ্চনা করছে। আবার যারা ভাবছেন যে নতুন কোনো দল ক্ষমতায় এলে আমাদের সব সমস্যা মিটে যাবে, তারাও জানবেন যে ত্রিপুরায়, পাশের রাজ্য ত্রিপুরায়, সেখানেও কিন্তু বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কিন্তু কেন্দ্রীয় হারে বা এআইসিপিআই মেনে ডিএ হচ্ছে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে রাজ্য কর্মীদের, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের পেশাগত লড়াইটা নিজেদের লড়ে নিতে হবে, কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করে থাকলে হবে না। সোজা কথাটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যখন বিরোধী দলে থাকে তখন তারা কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আর যখন সরকারে আসে তখন তাদের দাঁত, নখ, মুখ একেবারে বেরিয়ে পড়ে এবং তারা কর্মচারীদের প্রতি কর্মী বিদ্বেষী মনোভাব নিয়েই চলেন। কাজেই আবারও এখনো যেসব কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী শাসক দলের সংগঠনে রয়েছেন এবং পেটের লিভারের মতো এই সরকারকে রক্ষার স্বঘোষিত দায়বদ্ধতা থেকে ন্যায্য দাবির ভিত্তিতে, যে পেশাগত দাবির ভিত্তিতে যে আন্দোলন, সেই আন্দোলনের পিঠে ছুরি মারছেন, তাদের কাছে বলছি, এবার তো আপনারা বুঝেছেন আর দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার দয়া করে সরকার সমর্থক সংগঠন ছেড়ে অবিলম্বে যেখানে আপনার পেশাগত দাবির সমর্থনে যারা আন্দোলন করছে সেই আন্দোলনে আপনারা সামিল হন। আমি আবারও বলছি, হতাশ হবেন না, আমরা আছি। আমরা আজকে 11 বছরে মামলা পড়েছে, আজকে এগুলো জানানোর বিষয় নয়, কিন্তু যেদিন সুযোগ হবে আমরা জানাবো যে কি ভয়ঙ্কর রাজরোষ আমাদের সামলাতে হয়েছে এই মামলা চালাতে গিয়ে। তারপরেও আমরা অতীতেও যেমন বলেছিলাম 2016 সালে আমরা শেষ দিন পর্যন্ত থাকব, আজকেও বলছি আমরা শেষ দিন পর্যন্ত শুধু রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তাদের জন্য নয়, সমস্ত রাজ্য কর্মীদের জন্য, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, সকল কর্মচারীর জন্য আমরা শেষ দিন অবধি থাকব। শেষ দিন অবধি আমরা লড়াইটা চালিয়ে যাব। আপনাদের হক আপনারা পাবেন, এটা আমাদের অঙ্গীকার।